মানহানির ৫ মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাক্ষী না আসায় নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে ৮ সেপ্টেম্বর ধার্য। চোখ বেঁধে ফেলে রাখা হয় দিনের পর দিন। আয়নাঘরে বন্দি জীবনের দুর্বিষহ অভিজ্ঞতা বলতে গিয়ে আবেগ আপ্লুত সাবেক সেনা কর্মকর্তা আজমি। নির্যাতন থেকে বাদ পড়েনি পরিবারও। বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী, বিভিন্ন সড়কে হাঁটু পানি, নিচু এলাকায় অলিগলিতে জলাবদ্ধতা, তলিয়েছে দোকানপাটও, বিপাকে পড়েন অফিসগামী সাধারণ মানুষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগে রাষ্ট্রদ্রোহীর মামলায় ৫ মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে ঢাকার সিএমএম আদালতে এই রায় দেয়া হয়। মামলাগুলোর মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের অভিযোগ এবং ৩টি মানহানির মামলা। বেগম জিয়ার আইনজীবী জানিয়েছেন ৪ বছর আগে মামলার বাদী মৃত্যুবরণ করায় খালাস পেয়েছেন বেগম জিয়া। এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি ৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছেন আদালত। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাকডেটে সরকার দিয়ে দিতেন। সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো, মামলা চলমান ছিল। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এবং আমি বলেছি কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ, তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে। সেই কারণেই সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছে। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। মানহানির ৫ মামলায় আজ বেগম খালেদা জিয়াকে সিএমএম আদালত থেকে খালাস দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটূক্তি এবং তার ভুয়া জন্মদিন পালন নিয়ে মোট মানহানির ৫টি মামলা করা হয়েছিল ঢাকার সিএমএম আদালতে। তবে বিএনপির চেয়ারপারসনের আইনজীবী আমাদেরকে যেটা জানিয়েছেন যে মামলার যে বাদী এবি সিদ্দিকী, তিনি ৪ বছর আগে তার মৃত্যু হয়ে গেলেও শুধুমাত্র বেগম জিয়াকে হয়রানি করার জন্য এই মামলা এতদিন পর্যন্ত চালানো হয়েছিল। তো এই তার যে খালেদা জিয়া যে 15ই আগস্ট যে জন্মদিন পালন করতেন, সেই জন্মদিনকে ভুয়া দাবি করে এই মামলাটি করা হয়েছিল। এবং এছাড়া বলা হয়েছিল যে তিনি মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে তিনি কটূক্তি করেছিলেন। এরকম মোট 5টি মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল। এছাড়া নাইকো দুর্নীতি মামলার আজ শুনানি হয়েছিল সিএমএম আদালতে, কিন্তু সাক্ষী উপস্থিত না থাকায় সেই মামলার শুনানি পুনরায় আগামী মাসের অর্থাৎ চলতি মাসেরই ৮ সেপ্টেম্বর পর্যন্ত পেছানো হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসনের আইনজীবী আমাদেরকে যেটা জানিয়েছেন যে শুধুমাত্র তাকে হয়রানি এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্যই তার বিরুদ্ধে এই মামলাগুলো এতদিন ধরে চালানো হয়েছিল। কিন্তু আজ হচ্ছে ঢাকা সিএমএম আদালতে এই মামলার 5টি মামলা থেকেই তিনি খালাস পেয়েছেন। তো এই 5টি মামলাই হচ্ছে মানহানির মামলা, যার মধ্যে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটূক্তি এবং তার ভুয়া জন্মদিন পালন। তো খালেদা জিয়ার মামলা নিয়ে মামলার রায়ের খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার সিএমএম আদালতে। অন্য প্রসঙ্গ, অকথ্য ভাষায় গালাগাল করে বাসা থেকে তুলে নেওয়া হয় আয়নাঘরে। বন্দিজীবনের দুর্বিষহ অভিজ্ঞতা তুলে ধরে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি জানালেন, টানা ৮ বছর নির্মম নির্যাতন চালানো হয় তার উপর। সকালে জাতীয় প্রেস ক্লাবে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাবেক এই সেনা কর্মকর্তা জানান, ভারত বিরোধী অবস্থানের কারণেই তাকে আয়নাঘরের বাসিন্দা হতে হয়েছিল। অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। সরকারের গুন্ডা বাহিনী আমার বাসায় আসে, আমি তাদেরকে জানতে চেয়েছি আপনারা কারা, আপনাদের পরিচয় কি, আপনাদের পরিচয়পত্র দেখান। তারা আমার কথার জবাব দেয়নি। আমি বলেছি আপনার আইন প্রয়োগের সংস্থা নাকি, আপনাদের আইন প্রয়োগ সংস্থা, আপনারা পরিচয়পত্র দেখান। কোনো জবাব দেয়নি। আমি জিজ্ঞাসা করেছি আমার বিরুদ্ধে কোনো মামলা আছে, কোনো ওয়ারেন্ট আছে। মামলা ওয়ারেন্ট ছাড়া আমাকে আপনারা গ্রেফতার করতে পারেন না। তারা আবার কোনো কথার জবাব না দিয়ে খালি বলছে হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, হাত করা হাতে নিয়ে বসে আছে, হাত দেন, হাত দেন, হাত দেন। এবং এই পর্যায়ে দ্যাট অফিসার একটা অসভ্য
তার পারিবারিক কোনো শিক্ষা আছে বলে আমি মনে করি না। কোনো ভদ্রলোকের মানুষ এরকম করতে পারে না। আমার মতো একজন ব্রিগেডিয়ার জেনারেলকে সে তুই তাকারি করে কথা বলেছে, সে মানে খালি আমার গায়ে হাত তুলে নিয়ে বাকি এমন দুর্ব্যবহার করেছে। গুমের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হতে হয় গুম। বন্দিশালা আয়নাঘরের অন্ধকার কুঠুরিতে কাটে ৩৬ দিন। তারেক রিফাত দীর্ঘ ৮ বছর ভয়ে মুখ না খুললেও গুম জীবনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন সময় সংবাদের ক্যামেরায়, জানাচ্ছেন নাজমুস সালেহী। আবু বিন তারেক রিফাত 2015 সালে এইচএসসি পাশ করে সবেমাত্র অনার্সে ভর্তি হয়েছেন রাজধানীর সরকারি তিতুমির কলেজে। রিফাতের দাবি, গুমের বিরুদ্ধে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন তিনি। সেই অপরাধে 2015 সালের 18 অক্টোবর উত্তরা 10 নম্বর সেক্টরের বাসা থেকে সন্ধ্যাবেলা চোখে কালো কাপড় বেঁধে তুলে নেওয়া হয় তাকে। আমি উচ্চ মহলের কারো বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছি, এই জন্য আমাকে তাদের সাথে যেতে হবে, এই কথা বলেই আমাকে একদম বাসা থেকে আমার মা এবং বোনের সামনে থেকে নিয়ে গেছে। গাড়িতে উঠানো হলো। উঠানোর পরে কিছু দূর যাওয়ার পরেই আমার হাত দুটো হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দেওয়ার পরে একটা কালো টুপি দিয়ে আমার মাথায় পরে দেওয়া হয়েছে। রিফাত জানান, সেখান থেকে নেওয়া হয় র্যাব 1-এর কার্যালয়ে। পরে এক অন্ধকার কুঠুরিতে ঢুকিয়ে দেওয়া হয় তাকে। টানা 36 দিন ঘুমাতে দেওয়া হয়নি, ছিল না গোসল কিংবা খাওয়ার ব্যবস্থাও। আলো বাতাসহীন রুমে চালানো হয় অমানবিক নির্যাতন। রুমের অবস্থাটা হচ্ছে গরম, কোনো ফ্যান ট্যান কিছু ছিল না, কোনো জানালা ছিল না, শুধু একটা ছোট্ট একটা দরজা ছিল। রাত হচ্ছে না দিন হচ্ছে এটাও বোঝার উপায় নাই। তবে আজান শুনে বুঝতাম যে এটা ফজরের আজান দিচ্ছে। গোসল আমি 36 দিনে একদিনও করতে পারি নাই। একদিন বা 2 দিন চেঞ্জ করতো রুমগুলোতে। তখন বুঝতাম যে এখন যে রুমটাতে আছি সেই রুমে অনেক লোকজন, বা শরীরের সাথে তো শরীর লাগলেও বোঝা যায় যে কে আছে ডানিয়া বামে। সামনে পিছে ডানিয়া বামে অনেক লোকজনই আমি পাইছি, কান্না করতেছে বা শুয়ে অজ্ঞান হয়ে আছে, এরকম প্রচুর মারতো। এদের মারগুলা আসলে যে লোকগুলাকে মারে আমার মনে হয় না ওরা স্বাভাবিক জীবনে আর ভালোভাবে হাঁটা চলাফেরা করতে পারবে। কয়েক দফা ক্রসফায়ারের জন্য নেওয়া হলেও ভাগ্যক্রমে বেঁচে ফিরেন রিফাত। ঢাকা থেকে গ্রেফতার হলেও কুমিল্লা থেকে অস্ত্রসহ গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। অনেক গভীর রাতে নিয়ে যেত, সেটা 2টা-2:30টার দিকে আনুমানিক। নিয়ে যাওয়ার পরে ওই যে লোকটাকে নিয়ে যেত সেই লোকটার ফিরে আসতো না আমাদের কাছে। আমাকে হ্যান্ডকাপ এবং জমটুপি খুলে দিয়ে বলতেছে তুমি সামনের দিকে যাও। যাওয়ার সময় ওদের আর্মস লোড করতেছিল, সাউন্ড হতেছিল কেমন জানি একটা, গুলি করবে এটা মানে ভাবে বোঝাচ্ছে যে আমাকে গুলি করবে। আমি ওই পরিস্থিতিটা একটু বুঝতে পারি, ওদের পায়ে ধরে ফেলছি যে আমি আপনাদের অনেক ছোট, বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে ফেসবুকে পোস্ট করব না। আয়নাঘর থেকে মুক্তি পেলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি রিফাত। র্যাবের দেয়া অস্ত্র মামলায় সহায় সম্বল বিক্রি করে এখন অসহায় রিফাতের পরিবার। এখন মানে মামলাটা এখন কোন? নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টির পানিতে ভাসছে রাজধানীর বিভিন্ন সড়ক। নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। ভোর 5টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে মিরপুর, শ্যামলী, কল্যাণপুর সহ বিভিন্ন এলাকায় প্রধান সড়কে জমে যায় হাঁটু পানি। এতে যানবাহন চলাচলে ধীরগতিতে কোথাও কোথাও তৈরি হয় যানজট। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। এদিকে নিচু এলাকায় দোকানপাটেও ঢুকেছে পানি। আজ সারা দেশেই দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জলাবদ্ধতার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কাজীপাড়া এলাকায় আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাত্র 80 মিলিমিটার বৃষ্টি, আর তাতেই রাজধানীর জলাবদ্ধতার চিত্র কতটা ভয়াবহ হতে পারে, কতটা দুর্ভোগ বয়ে আনতে পারে, ঠিক তার বাস্তব উদাহরণ কিন্তু আমাদের এই ঠিক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রয়েছি মিরপুর কাজীপাড়া এলাকায়। সেই কাজীপাড়া অংশের সকাল থেকে অর্থাৎ 4 ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে বৃষ্টির। সে 4 ঘন্টা পরেও এখন কিন্তু হাঁটু সমান পানি আমরা দেখতে পাচ্ছি। কোনো কোনো জায়গায় কিন্তু কোমর পর্যন্ত পানি আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু এটি একদম মূল সড়কই বলা চলে। সেই মূল সড়কের যেই জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতায় সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়েছেন, আশপাশের ব্যবসায়ীরাও কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। এই এলাকার অধিকাংশ দোকানপাট কিন্তু এখনও খোলা হয়নি। বেশিরভাগ গাড়ি যেগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু অধিকাংশ গাড়িকে আমরা দেখতেছি রাস্তায় এসে কিন্তু আটকে গিয়েছে, অর্থাৎ গাড়ি নষ্ট হয়ে গেছে। এবং এই মুহূর্তে এই এলাকার আসলে একমাত্র ভরসা কিন্তু ভ্যান গাড়ি এবং রিক্সা, অর্থাৎ ভ্যান গাড়ি এবং রিক্সা ছাড়া সাধারণ মানুষজন কোনোভাবে এই রাস্তাটুকু অর্থাৎ এই রাস্তায় চলাফল করতে পারছেন না। যারা দূর দূরান্ত থেকে গাড়িতে উঠেছিলেন, বাসে উঠেছিলেন, তারা একমাত্র মিরপুর 10 নম্বর ছাড়া এর আগে কিন্তু নামার কোথাও জায়গাও নেই, কেউ নামতেও পারছেন না।
বিশেষ করে এলাকাবাসী যেটি বলছেন যে এলাকার উপর দিয়ে কিন্তু মেট্রো রেল উঠেছে, মেট্রো রেল চলেছে, সেই মেট্রো রেলের সুফল কিন্তু তারা পাচ্ছেন। তবে তার পাশাপাশি দুর্ভোগের চিত্র কিন্তু আরও বেড়েছে। সড়কের যে চিত্র, 4 ঘন্টায়ও এখন পর্যন্ত পানি নিষ্কাশন ব্যবস্থা খুব একটা লক্ষ্য করা যায়নি। অর্থাৎ এখানকার যে ম্যানহোলগুলো রয়েছে সেই ম্যানহোল আমরা দেখেছি সকাল থেকে যে সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন কর্মীকে আমরা লক্ষ্য করেছি, তারা কিন্তু এখানকার ম্যানহোলের যে ঢাকনাগুলো রয়েছে সেই ঢাকনাগুলো খুলে খুলে পরিষ্কার করে দিচ্ছেন। তারপরও কিন্তু এই জলাবদ্ধতার চিত্র সেটি কিন্তু কোনোভাবেই কমছে না। দীর্ঘদিনের ক্ষোভ এই এলাকার মানুষের, অর্থাৎ তারা যেটি বলছেন যে রাজনৈতিক দলগুলোর উপর ক্ষোভ চাপাচ্ছেন। অর্থাৎ যেই রাজনৈতিক দলগুলো আসলে কেউ কেউ দাবি করছেন যে 1987 সাল থেকে কিন্তু এই সড়কের চিত্র এটি। অর্থাৎ এর আশপাশে যে গলিগুলো রয়েছে সেই গলিগুলোর যে ঘরবাড়িগুলো রয়েছে সেই গলিগুলোর ভেতরে ঘরবাড়িও কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি যে ঘরবাড়িগুলোর ভেতরেও পানি ঢুকে গিয়েছে। অর্থাৎ ঘরবাড়ি থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন, কাজের প্রয়োজনে যারা বাইরে বেরিয়েছেন, তারাও কিন্তু আসলে বাইরে বেরোতে পারছেন না। যারাই বেরিয়েছেন তারাই কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। সব মিলিয়ে বলা চলে এই এলাকার জলাবদ্ধতার চিত্র, অর্থাৎ কাজীপাড়া মিরপুর এই অংশের জলাবদ্ধতার চিত্র এখন পর্যন্ত উন্নতির দিকে লক্ষ্য করা যায়নি। এখনও কিন্তু মানুষ হাঁটু সমান পানিতে ভোগান্তিতে পড়েছেন। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। জলাবদ্ধতার খবর দেখছিলাম কাজীপাড়া থেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি শিথিল করে বহির্বিভাগে সেবা দিতে শুরু করেছেন চিকিৎসকরা। সকাল 10টায় বহির্বিভাগে কর্মস্থলে যোগ দেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। আগে থেকেই সেখানে অপেক্ষা করতে দেখা যায় অসংখ্য রোগীকে। চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে হাসপাতালের জরুরি বিভাগ ও ইনডোরে। তবে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবিতে অনড় তারা। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী হায়দার আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। চিকিৎসকদের সব ধরনের কর্মবিরতি থেকে তারা চলে এসেছেন। কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে আন্দোলনরত চিকিৎসকরা তারা আমাদের জানিয়েছেন যে তাদের আজকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিথিলভাবে তারা চিকিৎসক দেখছেন এবং কর্মবিরতি শিথিল করা হয়েছে। কিন্তু আগামীকাল থেকে তারা সকাল থেকেই তাদের যে নিয়মিত শিডিউল সেই অনুযায়ী তারা চিকিৎসা সেবা দেবেন। অর্থাৎ আগামীকাল থেকে চিকিৎসকদের আর কোনো কর্মসূচি নেই। আমি জানিয়ে রাখি যে আমরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আছি। গতকাল সকাল থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এরা চিকিৎসা দেওয়া শুরু করে এবং এরপর থেকে বিপুল রোগী এখানে চিকিৎসা দেন এবং আজ সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চিকিৎসকরা অবস্থান কর্মসূচি করে এবং 10টার পর থেকেই তারা বহির্বিভাগে সেবা চালু করেন। আমরা কিছুক্ষণ আগে বহির্বিভাগে ছিলাম, সেখানে দেখেছি যে শত শত রোগী লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন এবং 10টার পরে যখন চিকিৎসকদের কক্ষ খোলা হয় এবং তারা সেখানে চিকিৎসা নেন। চিকিৎসা নিয়ে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এই গত 3 দিনের যে ভোগান্তি সেটা নিয়েও অনেককে খুব প্রকাশ করতে দেখা যায়। সব শেষে যে চিকিৎসকরা তাদের সেবায় ফিরে এসেছেন এজন্য তারা সন্তুষ্ট প্রকাশ করেন এবং সাধারণ রোগীরাও বলছিলেন যে এই রোগীদের জিম্মি করে চিকিৎসকদের যে দাবি আদায়ের বিষয়টি এটি যেন পরবর্তীতে না হয় সেদিকে যেন আরও সতর্কভাবে এবং গুরুত্ব সহকারে বিবেচনা করে সেটি তারা দাবি জানাচ্ছেন। এছাড়া চিকিৎসকরা কালকে থেকে তাদের সব কর্মসূচি প্রত্যাহার করলেও তারা কিন্তু তাদের যে দাবি স্বাস্থ্য সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ নিয়োগের যে দাবি সেটিতে কিন্তু তারা এখন অনড় রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সেই দাবিগুলো বাস্তবায়ন না করা হলে তারা পরবর্তীতে নতুন কোনো কর্মসূচি ডাকতে পারে বলে একটি সতর্কতা দিয়েছেন আমাদেরকে। আমরা ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডগুলোতে দেখেছি আইসিইউতে এখানে প্রচুর রোগী আছে। আমরা যদি জানিয়ে রাখি যে ঢাকা মেডিকেল 2600 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে 4500 আনুমানিক 4500-এর মতো রোগী গড়ে সবসময় এখানে চিকিৎসা নেন এবং ভর্তি থাকেন। তো চিকিৎসকদের কর্মবিরতির কারণে যে প্রভাবটা পড়ে সেটি কিন্তু আসলে এখানকার সাধারণ রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ছিল এই সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চলমান পরিস্থিতি নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা বিএনপির তরফ থেকে তাদেরকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব এবং অবহিত পরে যে সকল ঘটনার বিবরণ বা যেসব ব্যক্তিবর্গ যারা অত্যন্ত ভাইটাল উইটনেস ছিলেন এই ঘটনায়, তারা কেউ বিদেশে চলে গিয়েছেন, কেউ মৃত্যুবরণ করেছেন। এখানে আমাদের উপস্থিত ব্রিগেডিয়ার শামস, তিনি জেনারেল জাহাঙ্গীরের তদন্ত কমিটির একজন সদস্য ছিলেন। এই তদন্ত কমিটি যেহেতু আলোর মুখ দেখেনি এবং যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেনি, তাদের একজন সদস্য
এই কমিটি থেকে পদত্যাগ করে গিয়েছিলেন। অনেক অ্যানোমালি রয়েছে, কিন্তু যেহেতু এই ঘটনাটি হৃদয় বিদারক ঘটনা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন ঘটেছে এবং ভবিষ্যতে সুদূর প্রসারী কার্যক্রম রয়েছে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার জন্যে, যাদের কোনো শক্তিশালী সেনাবাহিনী থাকবে না, সেই রহস্য উন্মোচিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ড দেখে মাঝে মাঝে আমরা অবাক হয়ে যাই। এমনভাবে শেখ হাসিনার নেতৃত্বে এই সেনাবাহিনী পরিচালিত হয়েছে, এটি যে একটি ট্র্যাডিশনাল সেনাবাহিনী বোঝার কোনো উপায় নাই। এই সেনাবাহিনীর জেনারেলরা বক্তব্য রাখেন মনে হয় ছাত্রলীগের নেতা বক্তব্য দিচ্ছেন। 1971 সালে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েকজন অফিসার মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম। আমাদের সৃষ্ট এই সেনাবাহিনী জনগণের আশাকাঙ্ক্ষাকে ধারণ করেছিল, প্রত্যেকটি আন্দোলনের সংগ্রামে জনগণের সাথী হয়ে জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিল। কিন্তু সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যেই প্রাথমিক পদক্ষেপ হলো এই বিডিআর হত্যাকাণ্ড। তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। ইতিমধ্যে অনেক নিরীহ ব্যক্তিকে দণ্ডিত করা হয়েছে, অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাইরে চলে গিয়েছে। যাই হোক, তবু আমরা সর্বশেষে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারকে যে তারা বিএনপির অনুরোধে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার রহস্য উন্মোচনের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং এটি বাংলাদেশের ভবিষ্যৎ পথ পরিক্রমার জন্য অত্যন্ত জরুরি যে বাংলাদেশ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গুলশানে। রাজধানী জুড়ে ফার্মেসিতে দেদারসে বিক্রি হচ্ছে কিডনি রোগের নকল ইনজেকশন, যা রোগীকে করে তুলছে আরও অসুস্থ। ইনসেপ্টা কোম্পানির তৈরি ইপোয়েটিন নামক ইনজেকশনটি আসলের সঙ্গে নকলটিও বিক্রি করছেন ইনসেপ্টার বিপণন প্রতিনিধি। সময় সংবাদের অনুসন্ধানে এমন চিত্র উঠে এলেও ভেজালের দায় নিতে নারাজ ইনসেপ্টা। মহির মারুফ ও আবু সাইদ নিশানকে সঙ্গে নিয়ে জিন্নাতারা যশোয়ার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহেল কোরেশি। কিডনি সমস্যায় ভুগতে থাকা রশিদা বেগমকে ইপোয়েটিন ইনজেকশন প্রয়োগ করার পর আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। দেখি 2 পা একসঙ্গে রাখতে পারতেছে না, খুব ছটফট করতেছে। ভুক্তভোগীর ছেলের অভিযোগ, যোগাযোগ করা হলে বিষয়টি চেপে যেতে টাকার লোভ দেখায় রাজধানীর গুলশানের তামান্না ফার্মেসি। তবে প্রমাণ দেখাতে না পারলেও ফার্মেসি মালিকের দাবি তাদের কাছেই বরং চাওয়া হয়েছিল টাকা। তামান্না ফার্মেসি থেকে আমি এটা খরিদ করি। মোট কথা ওনারা টাকা পয়সা দিয়ে আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করে। যে লোক ভিকটিম 4 মাস আমার ম্যানেজারে বলছে 5 লাখ টাকা দিতে হবে। ইনসেপ্টার থেকে আমরা মাল কিনছি। সত্যি কি ইনজেকশনটি নকল? মোড়ক দেখে সহজে চেনার উপায় নেই। খেয়াল করলে দেখা যায় ইনসেপ্টার তৈরি আসলটির প্যাকেট খোলার অংশে বাংলায় লেখা নামের এক কোণে একটি আর বর্ণ রয়েছে, নকলটিতে রয়েছে 2টি আর। এবার খুঁজবো নকলটি আসছে কোথা থেকে। ক্রেতা সেজে লাস ফার্মার বনশ্রী শাখায় গিয়ে মেলে আসল এবং নকল 2 ধরনের ইপোয়েটিন। রশিদেও মেলে পার্থক্য। নিউক্লিয়ারের ওদের হচ্ছে 2 রকমের ইনভার্টার, একটা হচ্ছে নিউক্লিয়ার হাইজিনের আর একটা হচ্ছে নিউক্লিয়ার ইনসেপ্টার। এটাও হচ্ছে ওদের দায়। লাস ফার্মা এমন জালিয়াতির দায় চাপায় ইনসেপ্টার বিপণন কর্মীর ওপর। আপনাকে কি 2টা ঔষধই একজন ব্যক্তি দিচ্ছে? না ম্যাম, এখানে হচ্ছে যে ইনসেপ্টার অনেক আমার আছে, ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন লোক আসে অর্ডার কাটে। লাস ফার্মার কর্মীদের সহায়তায় সুনীল হালদার নামে ইনসেপ্টার ওই কর্মীকে খুঁজে পায় সময় সংবাদ। তার বাসায় মেলে নকল ইপোয়েটিন। দায় এড়াতে সুনীল নেন নানা গোজামিলের আশ্রয়। এই 2টা আরের রহস্য কি? এটা আপা প্রিন্টিং এর বেস। আপনি তো ইনসেপ্টার থেকেই আনছেন। সেটার জন্য তো আপনার একটা ছাড়পত্র লাগছে, কাগজ লাগছে। আপনি চাইলে না দিয়ে দিলে এরকম তো হয় না। এটা আমি সরাসরি শুনেন, এই ওষুধ আমি মেডিকেল থেকে আসছে। আমি আমাদের মুগ্ধা মেডিকেলের সামনে যে একটা দোকানের ওরা রাখে, ওইখান থেকে নিয়ে এসেছি। মুগ্ধা মেডিকেলের সামনের যেই ফার্মেসি থেকে সুনীল নকল ইনজেকশন কিনেছেন, তাদের দাবি ইনসেপ্টার বিপণন কর্মী ভুয়া ইপোয়েটিন তাদের কাছে সরবরাহ করছেন। ইনসেপ্টার যে আছে ওনার নাম উত্তম নাম আর কি, ওনারই কল লোক যদি না জানে, ধরেন আপনার ইনসেপ্টার তো 100% জানে না, বলো না। ধরেন আপনারা আমি জীবনে তো প্রথম জানি গেল আর ডাবল আর, আমিও তো কখনো জানতাম না। আপনার ওষুধগুলো কে দেয়?
ক্রেতা সেজে শাহবাগ এলাকায় সময় সংবাদ। এবার ফার্মেসির কর্মীর সহযোগিতায় প্রশ্নের মুখোমুখি ইনসেপ্টার এক বিপণন প্রতিনিধি। নকল ইনজেকশন ইনসেপ্টা থেকেই দেয়া হয় জানিয়ে ওই মুহূর্তেই উধাও তিনি। ইনসেপ্টা আপনাকে এই ঔষধটাই দিছে, তাই? হ্যাঁ হ্যাঁ, এই যে যেখানে পেছনে ডাবল আর লেখা, এটাই? জি জি, আমি ইনসেপ্টার প্রোডাক্টই দিছি। হ্যাঁ, ইনসেপ্টার কোথা থেকে আনছেন? আমাদের অফিসের প্রোডাক্ট। তার কোনো প্রমাণ আপনার কাছে এখন নেই? আমি দিতে পারবো, আমার অফিস ইনভয়েস তো অবশ্যই আছে। নকল ওষুধ কোথা থেকে বাজারে আসছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ইনসেপ্টা। ডাবল আর আপনাদের সন্দেহ যেটা নিয়ে উৎপত্তি, এবং সন্দেহটা মানে কোনোভাবেই অমূলক না। ফার্মেসি এবং কোম্পানি উভয় পক্ষই জড়িত থাকার সম্ভাবনা আছে। প্রতিরোধের ব্যাপারে যত দূর পর্যন্ত যাওয়া লাগে সেই পর্যন্ত যাব। সময় সংবাদের থেকে পাওয়া তথ্যে অভিযানে মাঠে নামার কথা জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সারা বাংলাদেশে আমাদের 52টা অফিস আছে, সেইখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টররা কাজ করতেছে, তাদেরও আমরা জানিয়ে দিব যে এই ওষুধটা যেখানে পাওয়া যাবে সেখান থেকে যেন উদ্ধার করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আশঙ্কার বিষয় হচ্ছে রাজধানী ছাড়াও দেশের আর কোন কোন জেলায় এই নকল ইপোয়েটিন ছড়িয়ে গেছে। তবে সব ছাপিয়ে একটি প্রশ্ন থাকে, যে ঔষধকে মানুষ জীবন বাঁচানোর জন্য ব্যবহার করে, সেই ঔষধে যদি তাকে মৃত্যুর দিকে ধাবিত করে, তাহলে মানুষ বাঁচার আশা পাবে কি করে? জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। সমালোচনার মুখে সংশোধন করা হচ্ছে আইসিটি বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটি। সচিব জানিয়েছেন 9 থেকে 12 জনে উন্নীত করা হচ্ছে কমিটির আকার, যেখানে নতুন করে যুক্ত হচ্ছেন একজন করে প্রযুক্তি, নিরীক্ষা এবং ক্রয় বিশেষজ্ঞ। এদিকে নানাভাবে চেষ্টা করেও পলকের কাছ থেকে আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড উদ্ধার করা যায়নি। শুভ খানের রিপোর্ট। প্রায় 1114 কোটি টাকা ব্যয়ে 14 জেলায় বাস্তবায়নাধীন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে আইন ভেঙে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি হওয়ার অভিযোগ ওঠে খোদ প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। সম্প্রতি সময় সংবাদে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর ভেঙে দেওয়া হয় ওই কমিটি। শুধু দরপত্র নয়, হাইটেক পার্কে জমি বরাদ্দ ও বাতিল সহ নানা অনিয়ম দুর্নীতির কথা বলছেন খোদ উপদেষ্টা নাহিদ ইসলাম। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে 2010 সাল থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত আইসিটি খাতে প্রায় 29,000 কোটি টাকার প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। এসব প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও সুফল মূল্যায়নে গত 28 আগস্ট অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে 9 সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করে তথ্য প্রযুক্তি বিভাগ। তবে কমিটিতে বাইরের কেউ না থাকায় মূল্যায়নের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে শুরু হয় সমালোচনা। এরই প্রেক্ষিতে প্রযুক্তি, নিরীক্ষা এবং ক্রয় এই 3 জন বিশেষজ্ঞ কমিটিতে যুক্ত করার কথা জানালেন তথ্য প্রযুক্তি সচিব। বুয়েট বা এই ধরনের যাদের টেকনোলজি এক্সপার্ট আছে তাদের কাছ থেকে আমরা নেব। তারপর প্রকিউরমেন্ট, যেমন সিপিইউ তাদের কাছে আমরা চাইব। আমরা অলরেডি চিঠি পাঠিয়েছি ওই সব এক্সপার্টদের নাম পাওয়ার জন্য। অতএব তাদের নাম পাওয়ার সাথে সাথে কমিটির কাজ শুরু করে দেবে। এদিকে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছ থেকে এখনও উদ্ধার করা যায়নি আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড। বিকল্পভাবে পেজ ও ইউটিউব চ্যানেল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানালেন সচিব। আসলে আমরা চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করতে পারিনি। আসলে দিচ্ছেন না, কিন্তু উনি ওনার কাছে আছেন, এটা আমরা যতটুকু জানি। তবু আমরা টেকনোলজি অ্যাপ্লাই করে যদি কাজ করতে পারি সেটাও চেষ্টা করব। গেল 5 আগস্ট থেকে বন্ধ রয়েছে তথ্য প্রযুক্তি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মানহানির 5 মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাক্ষী না থাক আশায় নাইকো দুর্নীতি মামলায় শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর ধার্য। চোখ বেঁধে ফেলে রাখা হয় দিনের পর দিন। আয়নাঘরে বন্দি জীবনের দুর্বিষহ অভিজ্ঞতা বলতে গিয়ে আবেগ আপ্লুত সাবেক সেনা কর্মকর্তা আজমি। নির্যাতন থেকে বাদ পড়েনি পরিবারও। এবং বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী, বিভিন্ন সড়কে হাঁটু পানি, নিচু এলাকায় অলিগলিতে জলাবদ্ধতা, তলিয়েছে দোকানপাটও, বিপাকে পড়েন অফিসগামী মানুষ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।